মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা বেশি কথা না বলে আসল কথাই বলা উচিত। আমাদের ব্যবসায়ী ভাইরা সবাই শ্রদ্ধেয়, এদেশের উন্নয়নে তাদের সবার ভূমিকা অনস্বীকার্য। আমি নিশ্চিন্ত, আমাদের সবার যতদূর চিন্তা, যিনি এইসব গড়েছেন, যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন, আমি নিশ্চিন্ত তার ঘুম হয় না। আমরা জানি আমাদের সবার সমস্যা আছে, সবাই আমরা সমস্যা ক্লান্ত, কিন্তু সমস্যার থেকে উত্তরণ হতে হলে আমাদের সবাইকে এক হতে হবে। এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায় আমাদের পণ্যতলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না, এটা তো ভালো কথা না। আজকে আমি যেখানে থাকি ওখানে আমাদের মিডিয়াগুলি, ওইখানে 2-3 বার হামলা হয়েছে। আমাদের মাননীয় সালমান ভাই উনি বলেছে আপনি যে কোনোভাবে মিডিয়াটা রক্ষা করেন। পুলিশ পাঠিয়েছে, সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সবই করেছে। আমি মনে করি 2000 আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। যে আমার মনে হয় সেগুলি বিচারে আওতা আনেন। আজকে যারা করেছে আমি নিশ্চিত যেখানে যেই পুলিশের এসপি, ডিআইজি, আইজি, ইন্টেলিজেন্স, এনএসআই, ডিজিডিএফআই সবাই জানে কারা কারা এর সাথে জড়িত। এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যারা এখানে বসে আছে, আজকে সরকারি সেক্টরের চেয়ে অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করছে আমাদের এই বেসরকারি সেক্টর। আপনি বেসরকারি সেক্টরের যে অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আমরা কষ্ট আছি, সবাই জানে। আমি বাংলাদেশ ব্যাংকে আমি নিজে যাই, এনবিআরে যাই, দাঁড়ে দাঁড়ে ঘুরি, তবু আমাদের বাঁচান। ব্যবসায়ীরা 80 টাকার ডলার এখন 120 টাকা দিতে হচ্ছে। এখানে সবাই রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমরা সবাই ধৈর্যশীল। আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন। আমাদের যে ক্ষতি করেছে, হয়তো আমাদের 5, 7, 10 দিন, আমি মাঝে মাঝে বলি কারফিউ আরও আগে দেওয়া উচিত ছিল। আর কারফিউটা যদি আগে দেওয়া হতো আরও ভালো হতো। কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চাইতে পারেন না যে এত এক্সট্রিমে আমি চলে যাই, তবু এবার বাধ্য হয়েছি। আমি নিশ্চিত আমরা ব্যবসায়ীরা অধৈর্য না হয়ে আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সবাই আমরা আজকে আপনি 14 বছর আগে চিন্তা করেন, আমি সহ আমি কোথায় ছিলাম, আজকে আমি কোথায় এসেছি। আপনারা এখানে সবাই বড় ব্যবসায়ী, আপনারা সবাই চিন্তা করেন 14 বছর আগে আপনারা কোথায় ছিলেন, আজকে আমরা কোথায় এসেছি। আমাদের 15 দিন, 7 দিন, 1 মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না। কিন্তু আমাদের এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না। সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো, বড় বড় স্থাপনা ধ্বংস করো, পেট্রো রেল নষ্ট করো, পদ্মা সেতু নষ্ট করো, যত অর্জন এই 15 বছর সব অর্জন ধ্বংস করে দাও, কিন্তু কোনো লাভ হবে না। আজকে শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত। আমাদের 40 কোটি হাত আছে, যা কিছু ক্ষয়ক্ষতি করুক এই 40 কোটি হাত নিয়ে আমরা এগিয়ে যাব। উনি আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ব্যবসায়ীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হিসাবে শুধু বলি, আমরা কেউ যেন ধৈর্য না হারাই। আমি বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে, আমারও হচ্ছে। আমিও মোটামুটিভাবে 14 বছর আগের তুলনায় 14 গুণ উপরে চলে আসছি। হ্যাঁ, সুতরাং সবাই অসুবিধা, এটা সবাই খুব সহজভাবে নেন। এটা যদি আমরা কঠিনভাবে নেই, তা আমাদের যারা শত্রু তারা মনে করবে যে না, আমরা যা করেছি এই দেশটাকে তো স্টপ করে দিয়েছি, আমাদের কোনো হাত স্টপ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে। আবারও বলি, ব্যবসায়ীরা, আমি নিজেও অধৈর্য হয়ে গেছি, কিন্তু উই হ্যাভ টু বি কাম কোয়াইট, আমাদের ধৈর্য ধারণ করতে হবে।
এখানে আমার সামনে যারা আছেন আমি নিশ্চিত আপনারা কন্ট্রোল করেন, আপনাদের লেবার কন্ট্রোল করেন, সব কন্ট্রোল করেন, এবং আমি নিশ্চিত দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশের থেকে এক্সপোর্ট বন্ধ করতে পারবে না। আমরা যত সস্তায় এখান থেকে এক্সপোর্ট করি, দুনিয়ার কোনো দেশ এত সস্তায় এক্সপোর্ট করে না। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমি নিশ্চিত খুব শীঘ্রই আমাদের সবাই চেয়ে অনেক বেশি চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বেসরকারি সেক্টরে সালমান ভাই, এফবিসিসিআর প্রেসিডেন্ট, ওনারা অনেক বেশি চেষ্টা করছে যে সব কিছু আবার আগের পর্যায়ে নিয়ে আসি। কিন্তু আমার শুধু একটাই অনুরোধ থাকবে, সবাইকে বিচারে আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন, না হলে প্রতিদিন এইসব হবে, মনে করবে এ দেশে তো কোনো বিচার হবে না। সবাইকে বিচারের আওতা আনেন, তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে ব্যবসায়ী শক্তি, এই শক্তিটা অনেক বড় শক্তি, এই শক্তি আজীবন আপনার সাথে থাকবে ইনশাল্লাহ। যাই হোক, আমি বললাম আপনারা সবাই ইনশাল্লাহ ধৈর্য ধারণ করেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানতে পেরেছি বিজয় পরবর্তী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাসিনার প্রেতাত্মারা তারা সংখ্যালঘু এবং সংখ্যা নিগোষ্ঠী যারা তাদের প্রতি জুলুম নির্যাতন শুরু করেছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টা করেছে তারা। আমরা ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি, এদেশের তাওহীদি জনতা, সকল মানুষকে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো, জান মাল জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা পাশে থাকুন। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা সকলের পাশে থাকবে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়েছে আজকে এই স্বাধীনতা দিবসে তাদের প্রাপ্যতা সবচেয়ে বেশি, তারা জীবন সব বললাম তো সব পারবে, আর মান সব আসবে। তাদের জন্য আমাদের স্পেশাল কনসিডারেশন এবং আমাদের স্পেশাল রিকোয়েস্টে আমরা এখানে আসছি। এই স্বাধীনতার প্রথম দাবিদার হচ্ছে তারা, অন্যকে বের করতে হবে, আর কিছু না। খুশিদ এই ডিজেফাইয়ের বদনাম সেনাবাহিনী নিবে না, এই একটা জায়গায় আসো, লেট দেম টেক দ্য রেসপন্সিবিলিটি। হয় সেনাবাহিনী নিবে তাদের বদনাম, প্লিজ ধরো আমরা এখানে ভাই তোমরা আমাদের প্রাণের প্রতিষ্ঠান। It is also our duty to uphold the reputation of আমার জন্য কেন বদনাম হবে? সব আর কেউ মুসলিম মুখ বানাইছে কি দেখেন, শহীদদের কথা বললে আমরা অনেকটা ইমোশনাল হয়ে যাই। আমাদের শহীদদের রক্তের উপর আজকে আমাদের বিজয়। আমি প্রতিদিনই কান্না করেছি। 16 তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি, আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক হামলার কোনো জায়গা হয় না। একটা গণহত্যা সংগঠিত হয়েছে এবং আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষ হয়ে কান্না করেছে। আমাদের যারা শহীদ হয়েছে তারাই আমাদের আশার বাতিঘর। তো আমরা মনে করি ছাত্র জনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা। 24 সালে তারাই একজন মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। তো আমরা নতুন যে সরকার গঠিত হবে, এটার ভিতরে আগুনগুলা জ্বলতেছে কি রে? মুফতি ফয়জুল্লাহ জনগণের ধুলাই খায়া আর্মির গাড়িতে আশ্রয় নিয়েছে, আর্মির পায়ে ধইরা এখন সে বারবার আত্মরক্ষার জন্য তাদের কাছে মাপ চাচ্ছে। দেখেন মুফতি ফয়জুল্লাহর পরিণতি, যুগে যুগে দালালদের এই পরিণতি হয়। আজকে আর্মির পায়ের নিচে মুফতি ফয়জুল্লাহকে দেখা যাচ্ছে, আর্মিদের পায়ের নিচে টুপি খুলে মুফতি ফয়জুল্লাহ আর্মিদের গাড়ির মধ্যে আত্মরক্ষার জন্য চেষ্টা করছে। এই দেখেন সে জামা খুলছে, এখন জামা খুলে তার কোট খুলে সে এখন জীবন বাঁচানোর চেষ্টা করছে। এইভাবে দালালদেরকে বিভিন্ন সময় যখনই যেভাবে পাবেন তাদেরকে ধুলাই দেওয়া হবে। বাংলাদেশে হাসিনার দালাল যাকে যেখানে পাওয়া হবে সেখানেই ধুলাই দেওয়া হবে। কাজ পাঠ
কাজ টাজ হয়েছে না। তুমি এখানে দাঁড়াই, হ্যাঁ, যাও না। অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে, আরো কবর খুঁড়তেছে, লাশ এখনো তুলছে। কি যে একটা অবস্থা হয়, আল্লাহ তুমি মাফ করো। লাশ খুঁড়ে ওদের উঠানো হচ্ছে। হাত পা কাঁপতেছে, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। অনেকগুলো লাশ বের হয়েছে, ওই যে বন্ধু কাতো
মাওলারে বললে কথা হবে। আমাকে গুম করে রাখা হয় এখানে, জায়গাটা খুবই কাছে। ওখানে এটা জয়েন্ট ইন্টিগ্রেশন সেল বলে, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো আছে, মানবতা জীবনযাপন করতে, কান্নাকাটি করতে, বিশ্রী এক অবস্থা। দীর্ঘদিন ধরে কানে রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে, মুখ বন্ধ। এটা তো একটা স্বাধীন দেশে হইতে পারে না। আমরা কারো পরাধীন না, কাউকে উঠে নিয়ে রাখা যায় না এইভাবে। এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী, স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী। এই সেনাবাহিনীর উপর বন্দুক রেখে কিছু অসৎ ডিজিএফআইয়ের কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলাতে পারে না। এই লোকদেরকে চিহ্নিত করতে হবে, বিচার আনতে হবে, এবং এদেরকে সবাইকে থাকতে হবে, জবাবদিহির মনে আনতে হবে। আমরা চাই ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা। সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী থাকবে। সেনাপ্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমিকা থাকা দরকার আছে। তার ভূমিকা হলো এটাই যে সে কারণ ছাড়া অতি দ্রুত ছেড়ে দেবে, আর আমাদের কাছে দিবে। ওই রাস্তা নিয়ে ফেলাই দেবে, চোখ বেঁধে, এটা হবে না। এইসব গল্প বন্ধ, 6-9 হবে না। এইখানে আমাদের দিতে হবে, আমরা এখানে যাবো না। আমরাও সেনাবাহিনী অফিসার, অনেক সেনাবাহিনী অফিসার আছে, এগুলো সবাই সেনাবাহিনীর সদস্য, এদেশের সন্তান। কিছু অল্প কয়েকজন ডিজিএফআই সদস্যের জন্য আমরা হইতে পারি না। ডিজিএফআই দেশ চালায় না। আর আজকে বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে। আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে আমাকে নিয়ে জোর করে 2টা পিস্তল ঠেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে। এবং সেইখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে এই ডিজিএফআই থেকে তারা স্বার্থান্বেষী কত যে লোক মেরেছে তারা খোদায় জানে। তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছেন, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আমার দোষ কী ছিল? আমি কোনো রাজনীতি করিনি কখনো, আমি কোনো দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন। আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম। আমার কলমও কি তারা কন্ট্রোল করবে? আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই, কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য কি আমাকে 16 মাস এই ডাঞ্জেন মানে কি বলে ওটাকে আয়না করে ফেলে রেখে মাটির তলের মধ্যে একটা অন্ধকার রুমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার শেষ এটা বলবেন। সবার মুক্তি চাই, যারা এগুলো করেছে তাদের বিচার চাই। এরা পুরো জাতির, সেনাবাহিনীর, সবার জন্য এরা একটা কলঙ্ক। এরা কি কোনোদিনই এদেরকে ছাড়া হবে না, এটাই আমার দাবি। এবং আজকে আমরা বসে আছি, তারা আমাদের মুক্তি দিবে, আমাদের সামনে আনবে, আমাদেরকে রাস্তার দিয়ে চোখ বন্ধে ফেলে দিবে, যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না। জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে। জনগণ চায় তারা মুক্তি, এরাই হলো আসল মুক্তি সংগ্রামী। আসসালামু আলাইকুম।
পূজার ভাষা বেদি তারা রইল লৌহ কপাট ভেঙে ফেলে করে রেলোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষা বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদি তারা রইল লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট তারা রইল লৌহ কপাট ভেঙে ফেল কর রক্ত জমাট শিকল পূজার ভাষা বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে মুক্ত স্বাধীন সত্য কে রে মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় দেখিন তথ্য কে রে হা 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 পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় দেখিন তথ্য কে মানুষ শেখ মুজিবের জুতা মারতেছে, বাংলাদেশ শিশু একাডেমির ভেতরে মানুষ শেখ মুজিবকে জুতা মারতেছে, ইট পাটকেল মারতেছে। শেখ মুজিবের মুরালে মানতে ভাই
শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।
সবাই খুশি, সবাই খুশি। স্টুডেন্ট মানে কি জামাত শিবির? এরা তো স্টুডেন্ট। প্লিজ আপনি আমাদের মিডিয়া যান। তাহলে আপনি কিভাবে লিস্টে শিবির বললেন? হ্যাঁ, শিবির ওদের কথাবার্তা রেডি স্টুডেন্ট বুঝেছিল শিবির। ওদের পাকিস্তানি মনোভাব, এই কারণে। আপনারা সবাই আমার ছেলেকে চেনেন, এই দেশে আমার 3টা ছেলে। এমন কোন লোক লাগাবাদিকের পর ক্ষমতা নেই যে আমার ছেলে 3টা ছেলে কোনো একটা মানুষের সাথে বিয়াদবি করে দেন। বাবা আপনি ইনশাআল্লাহ, আমি এই গর্ব করে বলতে পারি আমার ছেলে অপরাধ নাই, কোনো অপরাধ নাই। আমার ছেলে নিষ্পাপ। ফুলের যদি নির্গন্ধি থাকে, দোষ থাকে, আমার ছেলের কোনো দোষ নাই। আমার ছেলেকে আজ যে কারণে গুলি করে হত্যা করা হয়েছে, আজকে সারা বাংলাদেশে হাজার হাজার মায়ের সন্তানকে শহীদ করা হচ্ছে। আমি আমার ছেলেকে সেই শহীদদের কাতারে বিলিয়ে দিলাম। এর বদলায় আল্লাহ তুমি এই আমার কিছু নাই আল্লাহ। যেমন আজকে আমার ছেলে গেছে, আরো কতজনের ছেলে আজকে মায়ের বুক খালি হচ্ছে। আল্লাহ আমি আর এটা চাই না, আল্লাহ তুমি এর একটা ব্যবস্থা করো।